বলেছিলাম যে হচ্ছে ইট করতে, তাই না? অনেকেই হচ্ছে আপনারা হয়তো করছেন, আমি হয়তো ঠিক মতো দেখতে পারি নাই, কিন্তু এইটা করার কারণ তো আপনাদেরকে আমি বোঝাইছি গতদিন, যে কেন ইটটা করতে হবে, কেন পার্সপেক্টিভটা আমাদেরকে শিখতে হবে, কেন চেয়ার টেবিল আঁকাটা গুরুত্বপূর্ণ, সেটার বিষয়ে আমি বলছি, তাই না? এখন আমরা কি মানে সবাই কি বুঝে করছিলেন আপনি? অনলাইনে দিছিলেন? দেননি? আপনি দেননি? আর বাদ বাকি যারা দিছিল, আমাদের তো এখন ওয়াইফাই আছে না? আচ্ছা, আমি একটু এখনই কাজগুলো একটু দেখি এবং ইয়ে করি। আমি এই যে আজকে 1 সপ্তাহ পর আজকে মেসেঞ্জারে ঢুকলাম, এখন ঢুকলাম, আমি এতটুকু সময় পর্যন্ত পাইনি। সকাল 8টার সময় বের হতে হয়, দুপুরে 1.5 ঘন্টা সময় পাই জাস্ট খাওয়া দাওয়ার রেস্টিংয়ের জন্য, বাদ বাকি রাত 12:30 থেকে 12টার দিকে ছাড়া পাই। মানে বিভিন্ন রকম বিল টিল কালেক্ট করে তারপরে হচ্ছে আমাকে অন্য কাজগুলো করা লাগে। কই ওয়াইফাই কই? বিলাস, একটু পাসওয়ার্ডটা বলো তো। বলো না। আমি একটু সবার কাজগুলো দেখি। এই যে চেয়ার টেবিলের পার্সপেক্টিভটা শেখা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বুঝছেন? খুবই গুরুত্বপূর্ণ এটা একটা অধ্যায়। এই অধ্যায়টা আমাদেরকে পরিপূর্ণ করতে হবে। 0716 58 4272 72। স্যার এখানে বলেছি 4G রাবারের কথা, এই লোকটা করছে এটা কি রাবার না অন্য কিছু? রাবার পড়বে হচ্ছে অন্য কিছু হচ্ছে না, এই নামে তোমরা রাবার শুনে নিকো। দেখেন, আপনি দেখেন কত রকমের রাবার আছে। এই যে খালেদা ম্যাডাম দিচ্ছে হচ্ছে ফুলের ছবি, প্রাথমিকে 20,000 শিক্ষকের পদ সৃষ্টি, এটা আমাদের অফিস থেকে মনে দিচ্ছে। ওকে নাইস। এটা খালেদা ম্যাডাম ইট করছে, দেখেন একটা ইট। হাই হাই হাই, দুনিয়ার পার্সপেক্টিভ ভুল করছে, দেখছেন? পার্সপেক্টিভ ভুল করছে বলতে যে এই মাথা যতটুকু হবে তার থেকে অনেক ডিফারেন্স করছে, তাই না? অনেক ডিফারেন্স। এই মাথাতে সে আগে দেখতে পাচ্ছে না, তো এটা দেখতে পাইতো না, তাই তো? এটা দেখতে পাইলে এটা তো ছোটো হবে। এই লাইনটা এইভাবে চলে গেছে। ইট কি এরকম বাঁকা হয়? তার মানে এটা ভুল হয়েছে। এটা ইট হয়েছে কিনা বলবেন না, এটা ইট হয়নি, এটা হচ্ছে বালিশ হয়েছে। কি আবার ইটের মধ্যে আবার বিভিন্ন কিছু লিখেও দিচ্ছে। নাম লিখছে স্যার, স্যার দেখলাম। রাফি আরো কিছু ইট আছে, আবার এটা কি করছে, কালার দিচ্ছে। বাহ, আচ্ছা, এটা করছে স্বপ্নে। আপনার আইডি না, আবার ইটে কালারও করছেন। বাহ, আমি যে লিখে দিচ্ছি। একটা ইট তো মানে হচ্ছে অনেকভাবে আঁকা যায়, কারোর ইট ভালো হয়নি, একবারে কাজ শেষ। ওকে, এখন ইটের যে বিষয়টা হচ্ছে, আমি আবারও আপনাদেরকে বলি যে ইটটা আঁকার জন্যে হচ্ছে যে আমার সাথে সাথে যদি আপনারা একবার আঁকেন তাহলে সেটা খুব ভালো হয়। অ্যান্ড ইটের জন্য আমি কি বলছি বলেন তো? ইটের জন্য আমি কি বলছিলাম?
পার্সপেক্টিভ কত? ইটের জন্য দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে পরিপ্রেক্ষিত, বেস লাইন আর কি লাইন করছে? আরেকটি হচ্ছে কম্পোজিশন। এই দুইটা জিনিস ইটের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা যদি ইট আঁকতে পারি, চেয়ার, টেবিল, খাট, পালঙ্ক যত কিছু আছে আমরা সব আঁকতে পারবো, তাই কি না? সবই আঁকতে পারবো, কিন্তু সেটা আমরা করি। আপনি এখানে আসেন, আপনি সামনে আসেন। দেখেন, ইট আঁকার জন্য সবার প্রথমে আমি কি নিতে বলছিলাম আপনাদেরকে? আমরা এইভাবে একটা বেজ লাইন নিব, আমরা এইভাবে একটা বেজ লাইন নিব। তো এখন এই বেজ লাইন নেওয়ার জন্য আপনাদেরকে কি বলছিলাম আমি, যে আমাদেরকে কি প্র্যাকটিস করতে হবে? লাইন আর ওভার প্র্যাকটিস করতে হবে বলছিলাম, কিন্তু কেউ করেননি। আমরা এইভাবে যদি এই যে এই যদি আপনারা হাত ঠিকভাবে না টানতে পারেন তাহলে কিন্তু বিপদ। আপনাদেরকে লাইন টানা শিখতে হবে, ওকে? লাইন টানা শিখতে হবে। লাইন না টানতে পারলে এইভাবে স্কেল দিয়ে তো আর আঁকা যায় না। স্কেল দিলে আঁকা যায় না কেন? এই যে এটা তো অসীমতা প্রকাশ পেল না, পেল? লাইন তো কখনো থেমে থাকে না, থাকে? লাইন তো চলমান। না স্যার। ক্ষুদ্র ক্ষুদ্র ডটের মাধ্যমে কি হয়? লাইনের সৃষ্টি হয়, তাই কি না? সেক্ষেত্রে আমরা লাইন, যখন একটা লাইন টানবো, আমাদের এই যে দেখেন, এই যে লাইনটা টানলাম, এই লাইনটা দেখেন শুরু এবং শেষ, আপনারা বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, আবার কই জি স্যার? সব কিছু জি স্যার। একটা লাইনে শুরু এবং শেষ বোঝা যাবে না, ঠিক আছে? ভালোভাবে স্যার, ভালোভাবে দেখাই যাচ্ছে না। ভালো মতো দেখাই যাচ্ছে না। রুলের লেখা এরকমই হয় স্যার, জি স্যার। দেখা যায় না। এর জন্য তো স্যার। এবার দেখতে পাচ্ছেন? নীল কালার দিয়ে একটা লাইন টানলাম। জি স্যার, দেখা না। এটা শুরু, এটা শুরু শেষ আছে? না স্যার। নাই। এটা প্রতিটা লাইন হতে হবে এমন, এটাকে বলে লাইন। যে লাইনের দেখেন এই যে আলো ছায়া আছে, লাইনের দিকে আলো আস পড়ছে না, এদিকে বেশি মোটা, তার মানে বেশি ছায়া পড়ছে, এদিকে আবার আলো। হ্যাঁ, যখন আমরা এই লাইন টাইন তো প্র্যাকটিস করবো, পাশাপাশি আমরা একটা কী নিব? একটা বেজ লাইন নেব। কী নিব? একটা বেজ লাইন। বেজ লাইনের পরে কী নিব? একটা, আমি নীল কালি দিয়ে করি, হ্যাঁ, এটাতে ওদের বুঝতে সুবিধা হবে। আমরা না দেখে কোনো জিনিস আঁকাই না, বুঝছেন? এটা হচ্ছে যে আমাদের একটা ধর্ম হয়ে গেছে, না দেখে কোনো জিনিস আঁকাইতে হয় না। ধরেন যে একটা বেজ লাইন নিলাম আর একটা স্ট্রেট লাইন নিলাম। এই লাইনটা আমরা এমনি নিলাম, যে কোনো কিছু আঁকার আগে, বিশেষ করে গাছ গুছালি, ফিগার, এই যে চেয়ার, টেবিল, যে কোনো কিছু আঁকার আগে আমাদের কী করতে হবে? একটা স্ট্রেট লাইন, একটা বেজ লাইন নিতে হবে। এটাকে টার্গেট রাখতে হবে। এখন সাপোজ কথার কথা, যে স্ট্রেট লাইনটা নিলাম, তার মানে আমরা স্ট্রেট লাইনের মাঝখানে নিচ্ছি না, তার মানে আমি বোঝাচ্ছি যে আমি বসে আছি এইখানে, আমি এখানে বসে আছি, তাই আমি এটা সোজা দেখতে পাচ্ছি এবং এটা আমার সোজা আছে। আমি ধারণা করে নিলাম যে একটা ইট হচ্ছে যে এই টাইপ উঁচু, যে থিকনেস থাকে না, এটার একটা 5 ইঞ্চি বা কয় ইঞ্চি থাকে, দেখবেন, দেখছেন? এই টাইপ একটা থিকনেস দেখছেন এটা? 5 ইঞ্চি না কয় ইঞ্চি যেন থাকে ইটটা, এরকম চওড়া হয়। আমরা ধারণা করলাম যে আমাদের ইটটা এখান থেকে এতটুকু উঁচু, ঠিক আছে? এখন যখন আমাদের ইটটা, আমরা বেজ লাইনে চিন্তা করলাম যে আমাদের ইটটা আছে এইভাবে, ইটটা আছে এরকম একটু জায়গা ফাঁকা আছে, আবার এদিকে এই ধরনের একটু জায়গা ফাঁকা আছে। এরকম না থাকলে তো ইট হবে না, হবে? তাহলে কি করতে হবে আমাদেরকে? আমরা ধরেন চিন্তা করলাম যে ইটের নিচে, ইটটা ধরেন, এটা তো আমাদের সোজা কোনো কিছুর উপরে ইটটা তো থাকবে, থাকবে না? আমরা সে থাকার জায়গাটা দিলাম যে এইটার উপরে আমরা একটা ইটকে রাখবো, ওকে? ইটটাকে আপনি যেভাবে ইচ্ছা দেখেন, আমার কোনো সমস্যা নাই। কারণ ইটটা যখন আমি রাখবো, দেখা যাচ্ছে একটু বাঁকা করে রাখছি আমি, কথার কথা। ইটটা ধরেন আমার এইভাবে চলে গেছে, ইটটা ধরেন আমার এইভাবে সোজা লাইন একটা এদিকে চলে গেছে, আরেকটা এইভাবে চলে গেছে।
ঠিক আছে, আমাদের ইটটা এইভাবে গেছে, আমরা এইভাবে দেখতে পাচ্ছি, তাই কি না? যে ইটটা আমাদের এই গ্রাউন্ডে এইভাবে রাখা আছে। এখন ইটটা আমরা সেক্ষেত্রে ধারণা করব কতটুকু হতে পারে। ইট তো আমরা যেভাবে চিন্তা করি যে খুব বড় কিন্তু হয় না, হয় এদিকে একটা সোজা লাইন থাকবে, তারপরে এদিকে একটা সোজা লাইন থাকবে, আমি কথার কথা বলতেছি, একটা সোজা লাইন থাকবে না, এ তো একটা বক্স, এখন এই বক্সটাকে তো মিলাইতে হবে। তারপরে ধরেন ইটটা আমরা চিন্তা করলাম যে আচ্ছা এখানে একটা বিষয়, যে ইটের আমরা সবার আগে কোন কোনটা দেখতে পাচ্ছি, এইটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের সামনাসামনি আছে, তাই এটা আমরা 1 নম্বর দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তার পরে আছে, তার এটা আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর। এটা তার পরে আছে, এটা আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর। এই তো, কারণ আমরা সামনে বসে আছি, এজন্য এই রেখাটা সবার আগে দেখতে পাচ্ছি এবং এই তলটা তারপরে দেখতে পাচ্ছি। সাপোজ ধারণা করলাম আমার ইটটা হচ্ছে এত বড়টা, এই থিকনেসটা এমন মোটা, তাই না? এখন যে কথাটা আসতেছে যে এই দুইটা লাইন গিয়ে একসময় কোনো না কোনো এক সময় মিলিত হবে, আর এখান থেকে এই একটা লাইন, এটাতে লাইন থাকে না, এই একটা লাইন কোনো এক সময় গিয়ে একটা একই বিন্দুতে মিলিত হবে, ঠিক আছে? সেক্ষেত্রে যদি ওইটা মিলিত হয়, এটা আমাদের আরেকটু নিচে হয়তো নামতে পারে। এইভাবে কি আর পার্সপেক্টিভ বোঝানো যায়? আপনারা যদি হচ্ছে সবাই মিলে বসে আমার সাথে করতেন, এটা খুব ইজিলি হইতো। হ্যাঁ, ইজিলি হইতো। এভাবে অনেক ভুল যায়, ঠিক আছে? স্কেল দিয়ে এভাবে করা যায় না, আর ইট দেখে দেখে করতে হয়। ধরেন যে আমরা ইটটা দেখতে পাচ্ছি, এ ফ্রন্ট থেকে দেখতেছি, যেন এই তলটা দেখতে পাচ্ছি, এবং এই সাইডটা আমরা পরে দেখতে পাচ্ছি। আগে দেখতে পাচ্ছি এই তলটা, আর এই লাইনটা দেখতে পাচ্ছি আগে। ওকে, এটা দেখতে পাচ্ছি সবার শেষে, মানে 3 নম্বরে দেখতে পাচ্ছি। মানে এই লাইনটা আমাদের যত বড় হবে, তার থেকে সামান্য একটু ছোট হবে এইটা, তার থেকে একটু ছোট হবে এইটা। এখন এটা আর এবার আমরা মাপ করব যে আমরা এটা যত বড় নিচ্ছি, তার থেকে এটা একটু ছোট হচ্ছে না, তার থেকে এটা একটু ছোট হচ্ছে। সবাই কানেক্ট হয়েছে? এটা তো লিখবে ভালো হয়। সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন আমি বলি, দেখেন, ধরেন এই যে আমি একটা ইট আঁকলাম, ঠিক আছে? ইট কি বোঝা যাচ্ছে? এইভাবে ধরলে মনে হচ্ছে বক্সই তো, ইটটা একটা বক্স। তারপর এখানে অনেক ভুল আছে। এটা হচ্ছে সামনাসামনি ইট থাকলে আরও ভালো হয়। তাই এমনি কি সবাই বুঝতে পারছেন? বোঝার কারোর কথা না। কি বুঝতে পারছেন বলেন? দেখেন, এই যে আমি ধরেন এইখানে যদি বসে না থাকি, তাহলে তো এই সাইডটা দেখতে পাইতাম না, পাইতাম না।
এই সাইডটা দেখতে পাচ্ছি মানে এই অংশটা বাঁকা আছে, তাই আমি এই অংশটা ইটটাতে এভাবে ঘুরাই নিয়ে আসছে, কোনা করা আছে, তাই না? এই জন্য আমি এই সাইডটা দেখতে পাচ্ছি, আর এই সাইডটা এদিকে একটু এইভাবে কাত হয়ে গেছে, তাই এই সাইডটা এইভাবে দেখতে পাচ্ছি। তার মানে আমি এই কোনাটা সবার আগে দেখতে পাচ্ছি। এখন এই কোনাটা হচ্ছে যে আমার এইটা হচ্ছে যে আমি সবার আগে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 1 নম্বর, তারপরে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 2 নম্বর, তারপরে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 3 নম্বর। ওকে, তাহলে 1 2 3 আমরা 3টে দেখতে পাচ্ছি না? এখন এই 3টার আবার একটা কাহিনী আছে। ধরেন যে এই যে এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এখন 1 নম্বর থেকে 2 নম্বরের দিকে গেছে এইভাবে, আর 1 নম্বর থেকে 3 নম্বরের দিকে গেছে এইভাবে, আবার 3 থেকে এই লাইনটা গেছে এইভাবে। দেখেন এরা সবাই গিয়ে একটা জায়গায় দৌড়াচ্ছে, একটা সময় গিয়ে এই 3টা বিন্দু একসাথে মিলিত হয়ে যাবে, আবার এই 2টা বিন্দু গিয়ে এক সময় মিলিত হয়ে যাবে, আবার এই লাইনটা এদিকে গিয়ে এই 3টা গিয়ে এক সময় মিলিত হবে। এই যে 2টে যে মিলতিছে না, এদিকে একগুলা মিলবে, এদিকে একগুলা মিলবে, এটাই হচ্ছে যে পার্সপেক্টিভের ধর্ম। এখন এই ধর্মটাকে প্রকাশ করার জন্য কি করতে হবে জানেন? যে আপনি যদি ইটটাকে এভাবে সোজাসুজি করে রাখেন, তাহলে আপনি শুধুমাত্র এইখান থেকে এই তলটা দেখতে পাবেন, তাই না? শুধুমাত্র এইটা দেখতে পাচ্ছেন, আর এই সাইড দেখতে পাচ্ছেন, এই সাইড দেখতে পাচ্ছেন। তখন সেটা কিভাবে হবে? তখন সেটা হবে আবার হচ্ছে এইভাবে একটা লাইন নিলাম, তখন আপনারা শুধুমাত্র এই জিনিসটা দেখতে পাবেন, আর এই সাইডটা দেখতে পাচ্ছেন না, তাই না? আপনারা তখন এইভাবে দেখতে পাবেন, নাকি এইভাবে দেখতে পাবেন। হ্যাঁ, তখন আমাদের পার্সপেক্টিভটা থাকবে হচ্ছে উপরে। আমরা যে এই জিনিসটা, এটা তো সমান, উপরের অংশটা সমান না, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে ইটটা এইভাবে আছে, তাই আমরা এই অংশটাকে এরকম একটা কাত হয়ে দেখতে পাচ্ছি। এইদিকে পার্সপেক্টিভ হয়েছে, নাকি? এইটা এইভাবে যাবে, এটা এইভাবে যাবে। ওকে, আমরা তখন এটা এইভাবে দেখতে পাচ্ছি। এখন ইটটাকে কি করছি আমি? ইটটাকে এই সোজা ইটটাকে, এই দেখেন এই সোজা ইটটাকে যখন আমরা এভাবে একটু এদিক ঘুরাই দিচ্ছি, তখন আমরা এই তলটা দেখতে পাচ্ছি। এই তলটা দেখতে পাওয়ার জন্যে এই সাইডটা আমাদের দূরে চলে গেছে, কাছের থেকে দূরে চলে গেছে, এই সাইডটাও কাছের থেকে এটাও একটু দূরে চলে গেছে। তার মানে এই অংশটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি, তাই কি না? তারপরে আমাদের এটার পাশাপাশি এটা আছে, তারপরে এটা দেখতে পাচ্ছি, পরিশেষে এটা দেখতে পাচ্ছি। এখন ইটা আবার যদি এইভাবে দিচ্ছি, তখন আমরা শুধু এই ফ্রন্টটাই দেখতে পাচ্ছি, আর উপরেরটা এইভাবে পার্সপেক্টিভ গেছে। আচ্ছা, কে কে আছে বলেন তো অনলাইনে আগে? আমি তো কারণ একজনের মাত্র কথা শুনতে পাচ্ছি, আর কে কে আছে? অন্তরা ম্যাডাম আছেন, আর কে আছে? বিউটি ম্যাডাম আছে না? আর কে আছে? কারণ চলে যাওয়ার পরে সবাই চলে গেল, 4 জন আছে, 4 জন সবাই চলে গেছে। আচ্ছা, এরা মূল টাইমে চলে যায়। আচ্ছা, অন্তরা ম্যাম, বিউটি ম্যাম আর যে 2 জন আছেন, আপনারা কি একটু বুঝতে পারতেছেন যে এইটা আছে আমাদের সামনাসামনি, তাই সেটা আমরা এই ফ্রন্টটাকে গোটাটা দেখতে পাচ্ছি, আর এইটা আছে একটু কাত করে, তাই না? একটু এদিকে কাত হয়েছে, আর একটু এই জন্য এই তলটা দেখতে পাচ্ছি আমরা, তাই কিনা? ধরেন এই যে ইট, এটা একটা ইট, ইটটাকে যখন আমি এইভাবে ঘোরাচ্ছি, আমি ধরেন যে এইখানে বসে আছি, আমি এটা সবার আগে দেখতে পাচ্ছি, তারপরে এই কোণাটা দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে এই সাইডটা দেখতে পাচ্ছি, এটা প্রথমে দেখতে পাচ্ছি, এটা তারপরে, এটা তারপরে। এখন এইটা যখন সোজা রাখতেছি, তখন আমরা কি দেখতে পাচ্ছি? শুধু এতটুকু দেখতে পাচ্ছি না, আর উপরের অংশটা এরকম পার্সপেক্টিভ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এটা এই অংশ থেকে যত বড়, এই অংশ তো সেম, তাই না? কিন্তু আমরা এখান থেকে এটা যত বড় দেখতে পাচ্ছি, পিছের অংশটা তত বড় দেখতে পাচ্ছি না। পিছের অংশটা কি হচ্ছে? এভাবে কমে যাচ্ছে। যখন আমরা খাতাতে আঁকাচ্ছি, তখন সেটা কমে যাচ্ছে।
আচ্ছা, এই জন্যে আমরা কি করছি যে এটা যাতে কমে না যায়, এই জন্যে হচ্ছে যে আমরা একটু বাঁকা করে দেখাচ্ছি। তাহলে আমরা এই যে এইভাবে যখন আমরা ইটটাকে দেখব, তখন আমরা এইটাও দেখতে পাচ্ছি, এটাও দেখতে পাচ্ছি, তাই না? তখন আমরা এটা সবার আগে দেখতে পাচ্ছি। এই জন্য এখানে একটা সোজা লাইন দিব, তারপরে এই সাইডে একটা লাইন দিব, তারপরে এই সাইডে একটা লাইন দিব। এরকম 3টে লাইন আমরা আগেই দিয়ে ফেলতেছি যে আমাদের ইটটা এত বড় করার পর আমরা দিয়ে ফেলতেছি। তখন যখন আঁকাবো তখন এই জিনিসটা এদিকে যখন যাচ্ছে তখন ছোট হয়ে যাচ্ছে, এই জিনিসটা যখন এদিকে যাচ্ছে এই রেখাটা ছোট হয়ে যাচ্ছে। মানে এই কোণা, এই কোণা, এই কোণা, 3টে কোণা তো সমান উচ্চতা, কিন্তু এটা আমাদের কাছে আছে তাই এই কোণাটা বড় দেখতে পাচ্ছি, এটা দূরে তাই এটা ছোট দেখতে পাচ্ছি, এটাও দূরে তাই এটাও ছোট দেখতে পাচ্ছি। এখন ঘটনা হচ্ছে যে কোন কোন কোণা আগে দেখতে পাচ্ছি, কোন কোন কোণা পরে দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে পার্সপেক্টিভের মূল খেলা। এটা আমরা আগে দেখতে পাচ্ছি, এটা বড়, তারপরে কোনটা দেখতে পাচ্ছি, এটা কাছে আসছে না এটা কাছে আসছে, এটা কাছে আসছে, কারণ এটার পাশাপাশি না, এখান থেকে চোখ আমাদের দ্রুত যাচ্ছে। তো এখান থেকে যখন চোখ আমরা এত দূর নিয়ে যাচ্ছি তখন এটা আমরা লাস্টে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। যখন আমরা এইভাবে ভাগ করব যে পার্সপেক্টিভ কীভাবে কী করা লাগে, যখন বুঝতে পারবো না তখন আমরা এইভাবে 1, 2, 3 করে ভাগ করব। সেটা চেয়ারের ক্ষেত্রে, টেবিলের ক্ষেত্রে এবং যে কোনো বক্স আকৃতির যত ডিজাইন আছে সব ক্ষেত্রে একটাই সিস্টেম। বোঝা গেছে? সব ক্ষেত্রে একটাই সিস্টেম যে আমরা কোন কোনটা আগে দেখতে পাচ্ছি, কোনটা পরে দেখতে পাচ্ছি, কোনটা লাস্টে দেখতে পাচ্ছি। যখন আমরা এইভাবে দেখব তখন আমাদের কোনো জিনিস মানে এক কথায় যে ঠিক না হলেও ভুল যাবে না। মানে আপনার দেখা যাচ্ছে যে 10-এর মধ্যে আপনি হয়তো 6 বা 7 পাবেন যদি ঠিক নাও হয়, কিন্তু যখন আমরা দেখব যে এটার থেকে আপনি এটাও দেখতে পাচ্ছেন আবার এটা কী করছেন সবচেয়ে বড় করে দিচ্ছেন, তাহলে কি এটা হবে? হবে না। তখন আপনাদের কী করবে? 10-এর মধ্যে 2, 3 দিয়ে ছেড়ে দেবে, মানে ভুল। কিন্তু আপনারা যখন হচ্ছে যে সিস্টেমটা জানবেন তখন যা সিস্টেমের জন্য আপনাদেরকে 6-7 দিবে। আর ভালো করলে তো কথাই নাই, এটা তো বুঝতেই চান, ভালো করলে কথা নাই। এখন এই যে চেয়ার টেবিল, যখন আমরা চেয়ারটা আরেকদিন দেখালাম যে চেয়ার টেবিলের আগে আমরা সবার আগে কী দেখতে পাই, যদি চেয়ারটা আমাদের সামনাসামনি থাকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এইভাবে একটা তল দেখতে পাচ্ছি, তারপরে এখান থেকে একটা সোজা লাইন আসতেছে এইভাবে, এখান থেকে সোজা লাইন একটা এভাবে আসছে, তারপরে চেয়ারের যে পাগুলো আমরা এভাবে দেখতে পাচ্ছি, এভাবে দেখতে পাচ্ছি না? এইভাবে চেয়ারের পাগুলো আমরা দেখতে পাই না? তারপরে এটা দেখতে পাই সামান্য একটু বাঁক, এটাও সামান্য একটু বাঁক দেওয়ার পরে এটা আমরা খুব বেশি, এই তলটাকে খুব বেশি তখন দেখা যায় না, এই জায়গায় বসার যে জায়গাটা, কারণ এটা তো ছোটো হয়ে গেছে, তখন এটা খুব বেশি দেখা যায় না। দেওয়ার পরে আবার কি আসে, আবার হচ্ছে সোজা লাইন আসে না? আবার এইভাবে সোজা লাইন আসে, তখন সোজা লাইনটা থেকে আবার যে এইভাবে একটা হাতল বা যেটা থাকে, তাই না? এক এক চেয়ারতে এটা এক এক রকম থাকে। হ্যাঁ, এটা আপনারা না পারলে স্কেল দিয়ে এভাবে করে ফেলবেন। আর বাসায় যত দ্রুত হচ্ছে যে পারেন স্ট্রেট লাইন, বেজ লাইন এগুলো প্র্যাকটিস করতে পারলে আরও দ্রুত এটা হবে। আমরা তখন চেয়ারটা এইভাবে দেখতে পাই, তাই না? এখন বাইদাবাই ধরেন চেয়ারটা আপনি এইভাবে দেখতে পাচ্ছেন, বাইদাবাই চেয়ারটা যদি হচ্ছে একটু করে কাট করে দেয় তখন কি করবেন? তখন কি সোজা আঁকতে পারবেন? তখন আমাদের কি হিসেবে যেতে হবে? কারণ এখানে আমরা মাত্র কয়টা পার্সপেক্টিভ পাচ্ছি? 2টা পার্সপেক্টিভ পাচ্ছি না? আর এই যে পিছন সাইডে একটা পাচ্ছি, তাই না? এই পিছন সাইডে এই কিছু একটা পাচ্ছি, পিছন সাইডটা পাচ্ছি। কিন্তু যখন হচ্ছে যে আপনাদেরকে বাঁকা করে দিবে তখন কিন্তু আপনারা হচ্ছে যে এই জিনিসগুলো আর করতে পারতেছেন না, তখন ভয় পাচ্ছেন, আজাবটা হয়ে যায়। চেয়ারটাকে যদি বাইরে চেয়ারটাকে আপনাকে এভাবে ঘোরাই দিল তখন কি হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এই জিনিসটা আপনার এদিকে সরে গেল, যে ইটের মতন এটা এইভাবে ঘুরে গেল, তখন আপনি দেখা যাচ্ছে এই জিনিসটা আগে দেখতে পাচ্ছেন, তাই না? তখন কী করবো আমরা, এখান থেকে আগে একটা স্ট্রেট লাইন নিয়ে নিব, এখান থেকে আগে আমরা একটা স্ট্রেট লাইন নিয়ে নিব, তখন আমরা এই পাটা সবার আগে দেখতে পাচ্ছি। তারপরে আমরা কী করবো, এই পাটা দেখতে পাবো, এটা তখন এদিকে ঘুরে আসবে না, এই সাইডটা তখন এই যে এইভাবে ঘুরে আসলো, তখন এই সাইডটা ঘুরে আসবে, তারপরে এই সাইডটা দেখতে পাচ্ছি, তখন পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? তখনকার পার্সপেক্টিভটা হচ্ছে যে এটা যদি আমাদের স্ট্রেট লাইন হয়, এই স্ট্রেট লাইন থেকে তখন আমাদের জিনিসটা হচ্ছে যে আমরা এই পাটা এইভাবে, এই যে এই সোজা লাইনটা এদিক চলে গেছে, বোঝেন?
আর এই জিনিসটা এদিকে চলে আসছে, এটা এদিকে গেছে, এটা এদিকে গেছে। এই দেখেন এই দুইটা কি একসময় মিলিত হয়ে যাবে না? তখন আমরা এখান থেকে একটা পা দেখতে পাচ্ছি সবার আগে, তারপরে এখানে একটা পা দেখতে পাচ্ছি, তারপরে এখানে একটা পা দেখতে পাচ্ছি, এইখানে। ভালো পেজে দেখেন, তাই না? না এইটাই আগে বুঝুক, ওরা ওইটা ওদের মাথা খারাপ হয়ে যাবে। এটা প্রথম যে কাজটা হচ্ছে, সবার আগে আপনাদেরকে এই ইট একটা প্র্যাকটিস করতে হবে। ইট প্র্যাকটিস করলে আপনারা চেয়ার পারবেন, চেয়ার পারলে টেবিল পারবেন, টেবিল পারলে বক্স পারবেন, বক্স পারলে সব পারবেন। এটার প্রথম শর্তই হচ্ছে বাসায় এখান থেকে এই 7 হাত দূরে বা 5 হাত দূরে একটা ইট রাখবেন। একটা ইটটাকে সোজা রেখে একবার আঁকবেন, প্রথমে সোজা রেখে, এইভাবে সোজা রেখে একবার ইটটাকে আঁকবেন। নিচে একটা বেজ লাইন দিবেন, দিয়ে ধরেন এখানে ইটটা আমি এইভাবে রাখলাম, তাহলে আমার বেজ লাইন কি এটা না? ইটটা আমি এইভাবে রাখলাম, তখন একটু গ্যাপ থাকলো না এখানে। ধরেন যে এই যে এটা তো কোণা, এটাতে এইভাবে কোণা গেছে না, এটা কোণা গেছে। এখন ইটটাকে যদি আপনি এইভাবে রাখেন, কথার কথা এইভাবে দেখতেছেন, এটা আপনার বেজ লাইন না? বেজ লাইন। এখন ইটটাকে আপনি এইভাবে কি দেখতে পাচ্ছেন? সোজা দেখতে পাচ্ছেন, সোজা না? সোজা দেখতে পাচ্ছেন, সোজাটা তখন আমাদের এইভাবে হবে। তারপর উপরের অংশটা একটু দেখবেন এইভাবে দেখতে পাচ্ছেন যে এটা এইভাবে মিলে যাচ্ছে। যখনই ইটটাকে আমি এইভাবে কাট করতেছি, তখন কাট করার সময় আবার কি হচ্ছে, স্ট্রেট লাইন বেজ লাইন নিলে, নেওয়ার পরে দেখবেন যে এই স্ট্রেট লাইন থেকে এটা কতটুকু গ্যাপ আছে। এটা যেমন এখান থেকে এতটুকু গ্যাপ আছে না, এই গ্যাপটা আমরা ধারণা করলাম। এই স্ট্রেট লাইন বেজ লাইনটা দেওয়ার অর্থ এটাই যে আপনি এটা নেবেন হচ্ছে আপনার মাপযোগ ঠিকভাবে কম্পেয়ারটা হচ্ছে কিনা। তখন দেখবেন যে এই বেজ লাইন থেকে এটা কতটুকু বাঁক নিচ্ছে, ধারণা করলেন আপনি এতটুকু বাঁক নিচ্ছে, বা ইটটা আমার টোটালি এত বড়টা হচ্ছে এই এতটুকু বাঁক নিচ্ছে। তখন আপনি এখান থেকে এইভাবে সোজা লাইন একটা আস্তে করে টেনে দিলেন, এখান থেকে বাঁকটা আগে এটা এইভাবে আগে মিলাই দিলেন, এটা এখানের সাথে মিলাই দিলেন। এবার দেখবেন যে এইখান থেকে তাহলে এটা আমার যদি এতটুকু গ্যাপ থাকে, তাহলে এখান থেকে এটা কতটুকু গ্যাপ যাচ্ছে, এটা এখানে যাচ্ছে না এখানে আসতেছে না এখানে আসতেছে, এটাকে দেখবেন। এই যে এই লাইন থেকে আবার কম্পেয়ার করবেন, এখান থেকে এটা দূরত্ব ছিল কতটুকু, তাহলে আমাদের মোটামুটি এটা পাচ্ছি। তারপরে ইটের চওড়াটা কতটুকু, এতটুকু পাচ্ছি। এবার এখান থেকে কম্পেয়ার করবেন, এটা একটা, এখান থেকে কম্পেয়ার করবেন, এটা একটা, ঠিক আছে, এটা একটা, এটা একটা। দেখেন আমার একটা সাইড মোটামুটি বোঝার জন্য আমার সাইডটা এইভাবে হবে। দেখেন এটা একটু বড় বড় লাগতেছে, এটা আমরা একটু ছোটো করব, এটা একটু বড় করব, এটা একটু বেশি চলে গেছে, এটা আমরা একটু এদিকে দিব। এই জন্য দেখে আঁকাতে হবে, তাই না? দেখে আঁকালে এই জিনিসগুলো ভুল হবে না। তখন আমরা এইভাবে যখন দেবো, তখন আমরা এই সাইডগুলো পেয়ে যাচ্ছি, এই সাইডগুলো পেয়ে যাচ্ছি না, এই সাইডগুলো পাচ্ছি না, তখন আমরা ইজিলিভাবে করতে পারবো। তখন আমাদের এই সাইডটা যখন আসতেছে, তখন আমরা যখন এই সাইডটা তখন আমরা এই সাইডটা পাচ্ছি, এটা পাচ্ছি, উপরেরটা পাচ্ছি, সবগুলো পার্সপেক্টিভে মিলে যাচ্ছে। এখন এই লাইনটা যত বড়, তার থেকে খালি মাথায় রাখবেন, আমি খালি ছোটো বড় হিসাবটা করি, কোন দিকে মিলবে না মিলবে এগুলো আমরা ভুলে গেলাম। এই লাইনটা যত বড়, তার থেকে এটা কী হবে, ছোটো হবে, কারণ এটা আপনার কাছে, এটা দূরে। এটা যত বড়, তার থেকে এটা পাশাপাশি আছে, তার মানে এটা যত বড় দেখতে পাবেন, এর থেকে এটা ছোট হবে, এটা দূরে হবে। তার মানে এই লাইনটা যদি 1 নম্বর হয়, এই লাইনটা হবে 2 নম্বর। আবার এই লাইনটা যত বড় হবে, তার থেকে এই লাইনটা ছোট হবে, এটা যদি 1 নম্বর হয়, এটা হবে 2 নম্বর। খালি আপনারা এই কম্পেয়ারগুলো করা শিখেন। তাহলে মনে রাখবেন যে এদিকে যদি ছোট হয়, এই লাইন থেকে এটা যদি ছোট হয়, তাহলে এই দুটো এদিকে মিলবে। আবার এই লাইন থেকে যদি এটা ছোট হয়, তাহলে এই দুটা এদিকে মিলবে। আবার এই লাইন থেকে যদি এটা ছোট হয়, তাহলে এই দিকটা এইভাবে মিলবে। ওকে, এটা বুঝতে পারছেন? এইটাই হচ্ছে পার্সপেক্টিভের মূল সূত্র। ব্যাক ভিউ, সাইড ভিউ তো নাই, আছে ফ্রন্ট ভিউ পাচ্ছি আর ব্যাক ভিউ পাচ্ছি। আর পাচ্ছি আমরা এটা পাচ্ছি ফ্রন্ট ভিউ, এটা ব্যাক ভিউ, এটাও ব্যাক ভিউ পাচ্ছি না? এখানে আমরা পাচ্ছি তো, এই সাইড, সরি এটা সাইড ভিউ, এটাও সাইড ভিউ, এটা হচ্ছে আমাদের ব্যাক ভিউ। তার মানে আমরা এখানে কয়টা ভিউ পেলাম? 1 2 3 4টা ভিউ পাচ্ছি। এখানে আমরা সিম্পলি 1 2টা ভিউ পাচ্ছি, তাই কি না? কারণ খালি মনে রাখবেন যে কোনোটা আমরা সবার আগে দেখতে পাচ্ছি, তার থেকে পরেরটা ছোটো হবে, আর এটার থেকে আবার পরেরটা আরও ছোটো হবে, কারণ এটা দূরে আছে। মানে কাছে আর দূরে, এবং যেটা হচ্ছে যে দূরে থাকবে, সেই দূরের জিনিসগুলো আস্তে আস্তে মিলে যাবে, এদিকে মিলবে। কিন্তু এটা এইভাবে কিন্তু মিলবে না, মিলবে? এটা একদম ম্যাথের মতন সিস্টেম।
যার ম্যাথ ভালো সে এই জিনিসগুলো ভালো বুঝতে পারে। চেয়ারের ক্ষেত্রেও তাই, যেমন বাসায় যদি চেয়ার রাখেন সবার আগে একটা সোজা চেয়ার রাখবেন, আগার পরে চেয়ারটাকে হালকা করে একটু কাট করে নেবেন, নিয়ে এবার একটা আঁকতে চান, দেখেন কী অবস্থাটা হয়। তখন কি হবে? আরে কিছু হবে না, তুমি তো হচ্ছে যে সুপারম্যান, সুপারম্যানের কিছু হয়? সুপারম্যানের কিচ্ছু হয় না, সুপারম্যানের কিচ্ছু হয় না, শক্তিশালী ও, মানে এখন অনেক কিছু খেয়ে আসলো, এখন তো অনেক শক্তি। আচ্ছা, এখন চেয়ারটা যখন আমরা দিব, আবার চেয়ারের নিচে একটা বেজ লাইন দিবেন, এইভাবে একটা বেজ লাইন দিবেন, দেওয়ার পরে দেখবেন যে চেয়ারটা এই যে এই অংশটা কতটুকু বাঁক নিচ্ছে, এটা এতটুকু বাঁক নিচ্ছে, এতটুকু বাঁক নিচ্ছে, এটা দেখবেন। আর এই অংশটা এদিকে এই ইটের মতন কতটুকু বাঁক নিচ্ছে, এই গ্যাপটা দেখবেন, বেজ লাইন থেকে এটা কতটুকু বাঁক নিচ্ছে এই গ্যাপটা দেখবেন, আর এই বেজ লাইন থেকে এখানে কতটুকু। ওকে ম্যাম, এখন বুঝলেন যে আসলে ইট জরুরি না চেয়ার জরুরি? ইটও জরুরি, চেয়ারও জরুরি। যদি ইট করতে পারেন তাহলে ধারণাগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, তখন চেয়ার টেয়ার টেবিল দেখবেন যে আর কোনো দিন আর ভুল যাচ্ছে না। এখন দেখেন যে আপনি ধরেন এখানে বসে আছেন, আপনি এই দুটো সমান দেখতে পাচ্ছেন না? ওটাও তো সমান, তাহলে আপনি আঁকার ক্ষেত্রে কী করবেন? আপনি যখন আঁকার ক্ষেত্রে কী করবেন? আঁকার ক্ষেত্রে এই জিনিসটা আপনি ব্রেঞ্চের এদিকে দেখতে পাচ্ছেন, আর এটা এইভাবে দেখতে পাচ্ছেন, তাই না? এখান থেকে যে পাগুলা এভাবে সোজা নামতেছে, এটাও সোজা নামতেছে না? নামতেছে, কিন্তু চেয়ারের অংশটা কি দেখতে পাচ্ছেন? এভাবে দেখতে পাচ্ছেন? আপনার টেবিলটা এভাবে, এই টুলটা এভাবে দেখতে পাচ্ছেন না? এই জিনিসটা বড় দেখতে পাচ্ছেন, এই জিনিসটা ছোট দেখতে পাচ্ছেন, কিন্তু সবই তো সমান। তাহলে এই জিনিসটা দূরের কারণে এটা ছোট হচ্ছে, এবং এই ছোটগুলা কি হচ্ছে এইভাবে একসময় গিয়ে মিলে যাবে, কিন্তু আবার অতিরিক্ত ছোট করবেন না যেটা দেখতে খারাপ দেখায়। কারণ এই জিনিসটা যদি আমরা এইভাবে করি, এইভাবে করলে কি আবার মানাবে না? স্যার মানাবে না, চোখেরও তো একটা ব্যাপার থাকে। কোনো কিছু আঘাত টাঘাত পাইলে পিছিয়ে থেকে মোবাইল দিলেই ওরা শান্ত, ব্যথা পাইছে এখন মোবাইল দিতে হবে, ব্যথা চলে যাবে। তাহলে আমি ওই যে যখন শিল্প বিচার সম্পর্কে পড়াচ্ছিলাম তখন কি বললাম, সবার আগে কি করতে হবে? দেখা শিখতে হবে। এখন দেখাটা যদি আমরা এইভাবে দেখি তাহলে কিন্তু সমস্যা আছে, কারণ একটা সামঞ্জস্য থাকতে হবে না একটার সাথে একটা, কারণ এটা তো খুব দূরে না, কাছে। এখন রেল লাইন যখন দেখি তখন আস্তে আস্তে রেল লাইনটাও কিন্তু দেখবেন যে এরকম থাকে, এরকম হতে হতে আস্তে 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 গিয়ে যে এইভাবে মিলে, তা কিন্তু এটা সামঞ্জস্য আছে একটা, আছে না? অনেক দূরে গিয়ে মিলে, কিন্তু টেবিল তার এই রেল লাইনের মতন এত দূরে নাই, এটা কাছেই আছে, তখন আমরা এইভাবে দেখবো, মানে এটার থেকে সামান্য একটু ছোট হবে। এই জন্য পেন্সিল দিয়ে এটাকে দেখবেন যে এটা কত বড় হচ্ছে, তার থেকে দেখবেন যে দূরত্বটা কতটুকু, খুব বেশি দূরত্ব না, তার থেকে সামান্য একটু সামান্য ছোটো করে নেবেন। ওকে, আমাদের টেবিল কমপ্লিট। যখন বড় বড় টেবিলগুলো আঁকবেন, বাসার যে কোনো টেবিল বা চেয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করবেন, এই সূত্রটা অ্যাপ্লাই করবেন, 1 2 3, আবার এটা যদি 1 হয় এটা হবে 2, আবার এই লাইনটা যদি 1 হয় এটা হবে 2, তাহলে দেখবেন একটা জিনিসও ভুল যাবে না, কারণ এটা বড় হলে তারপরে এটা হবে, এটা বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, তাই কি না? আবার এটা যদি বড় ভাই হয় এটা হবে মেজো ভাই, আবার এটা যদি বড় ভাই হয় এটা হবে মেজো ভাই, মানে কোনোটার সাথে কোনোটা সমান থাকবে না। ওকে, কোনোটার সাথে কোনোটা সমান থাকবে না, তাহলে পার্সপেক্টিভের মূল যে গঠনতন্ত্র বৈশিষ্ট্য এটা ঠিক থাকবে। বুঝছেন? এতদিন চেয়ার রাখছেন একভাবে, এখন আঁকবেন আরেকভাবে। ওকে, তা দেখবেন যে কোনো দিন কোনো জিনিস ভুল হচ্ছে না, এবং মানে ভালো একটা ফিডব্যাক পাবেন। তো অনলাইনে যারা আছেন তাদেরকে কি মানে তারা কি ভালো করে বুঝতে পারছেন? একটু বলেন তো আগে আমাকে। হ্যাঁ, কিন্তু আঁকাবার গেলেই পারেন না। আর একটু ছোট হবে, এই জন্য এই সামনের দিন হচ্ছে আমরা ইট রেখে করব, ঠিক আছে? আর এরকম যদি যে নর্মাল চেয়ারগুলো থাকে না, চেয়ারগুলো রেখে করতে পারলে। হ্যাঁ ম্যাডাম, প্রথমে কি করবেন জানেন? প্রথমে ইটটাকে এই যে এইভাবে সোজা রাখবেন। হ্যাঁ, প্রথমে ইটটাকে এইভাবে সোজা রাখবেন, সোজা রেখে একবার একটা আঁকাবেন, তারপরে ইটটাকে হয় এদিকে ঘোরাবেন একটু বা এদিকে ঘোরাবেন একটু, দিয়ে আঁকাবেন। আঁকার পরে দেখবেন যে বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই হচ্ছে কিনা।
এরকম 3টে ভাইকে ভাগ করবেন, যে বড় ভাই বড় হয়, মেজো ভাই তারপরে হয়, শেষ ভাই তার থেকে ছোট হয়। আবার এই উপরে লাইনের ক্ষেত্রে দেখবেন যে এটা যদি বড় ভাই হয় পরেরটা হবে মেজো ভাই। আবার এই লাইনটাও দেখবেন, এটা এই লাইনটার এই লাইনটা সেম সেম না, আবার এটা যদি বড় ভাই হয় এটা হবে মেজো ভাই। মানে কোনো লাইনের সাথে কোনো লাইন সমান থাকবে না, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে জি 19, 20, 19, 18, 19, 17, 19, 16, 19, 15, 19, 14 পর্যন্ত থাকবে। ওটা আপনার দেখার উপর নির্ভর করবে ম্যাম। ওকে, তাহলে জীবনও কোনো দিন কোনো চেয়ার টেবিল বাড়ির যত আসবাবপত্র আছে দেখবেন আলমারি থেকে শুরু করে সব আঁকতে পারবেন। পার্সপেক্টিভের এই যে দেখেন শুধু লাইন, শুধু আমাদের, আমি একটা জিনিস বলছিলাম আপনাকে, যদি পৃথিবীতে ছবি আঁকা শেখানোর জন্য 2টা জিনিস শিখতে হয়, একটা হচ্ছে লাইন আর 2 নম্বর হচ্ছে ওভাল। আপনি এই 2টা পারলে পৃথিবীর সব কিছু আঁকাইতে পারবেন, এই 2টার বাইরে কিচ্ছু নাই। আপনি দেখেন, খেয়াল করে দেখেন, কিচ্ছু নাই। ছোট ছোট বাচ্চারা চাঁদ মামা যে দেখায়, তারা চাঁদকে দেখতে পারে, তারা সবার আগে, ছোট বাচ্চারা সবার আগে কী শেখে জানেন? গোল অনুভব করতে শেখে। তারা সব কিছুই গোলের মধ্যে থাকে। খেয়াল করবেন, আমি উদাহরণ দিব না, উদাহরণ দিলে সেটা মানে অন্যদিকে অনেকে মুভমেন্ট নিতে পারে। ছোট বাচ্চারা বা আমরা প্রতিটা পুরুষ বা মহিলা সব মানুষ আগে হচ্ছে গোল অনুভব করা শেখে। গোল, বোঝা গেছে? সবাই গোল অনুভব করা শেখে, সব কিছু দেখবেন গোল। পৃথিবীর মানে সূত্র কি? পৃথিবীর সূত্রটা হচ্ছে 0, জানেন তো এটা না? 0 থেকে গোটা পৃথিবীতে সৃষ্টি হয়েছে, গোটা পৃথিবীটাই সৃষ্টি হচ্ছে 0 থেকে, এবং আমরা এই 0-র মধ্যে এখনো আছি, এখনো আমরা 0-র মধ্যেই আছি। 0 যদি হচ্ছে না থাকে তাহলে গোটা পৃথিবীর সৃষ্টি হতে পারে না। কম্পিউটারের ভাষাও কিন্তু হচ্ছে 0, জানেন কি? কম্পিউটারের ভাষাও কিন্তু 0 না? 0 আর 1, একটা কিন্তু একটা লাইন, ঠিক আছে? এই জন্য দেখবেন যে প্রতিটা জিনিসই হচ্ছে মানুষ অনুভব করে হচ্ছে 0 থেকেই। তো আমরা যখন হচ্ছে যে এই লাইন এবং ওভাল ভাষা এই জন্য বারবার প্র্যাকটিস করতে বলতেছি, আপনারা যত ওভাল আর লাইন প্র্যাকটিস করবেন তত আপনাদের পার্সপেক্টিভ বা যে কোনো ড্রয়িং আপনারা ইজিলি শিখতে পারবেন। এই জন্য আপনাদের সবাইকে কি করছি আমি, খেয়াল করছেন? নিউজ প্রিন্ট কাগজ কিনে দিয়েছিলাম, মনে আছে? যারা যারা কিনছে বোর্ড নিউজ প্রিন্ট কাগজ আমি কেন কিনে দিচ্ছি এখন বুঝতে পারতেছেন কেন কিনে দিচ্ছি? আপনাদের মূল যে বেজ, আপনাদের বেজ শক্ত হলে আপনারা সব পারবেন। আমরা ক খ বাংলা গ্রামার ইংরেজি গ্রামার না শিখলে পড়া করতে পারি না, নামটা না পারলে অঙ্ক পারি না। এই জন্য আপনাদেরকে কিনে দিচ্ছি আমি হচ্ছে যে খাতা পেন্সিল যা যা লাগে, নিউজ প্রিন্ট কাগজগুলো দিচ্ছি হচ্ছে লাইন টানার জন্য, ওভার প্র্যাকটিস করার জন্য এগুলো কিনে দিচ্ছি, তাই কি না? যে ওগুলো আপনারা প্র্যাকটিস করবেন, পাশাপাশি যেগুলো ড্রয়িং চর্চা করবেন, ড্রয়িংগুলো অনায়াসে করতে পারবেন। এখন দেখা যাচ্ছে যে আপনারা ওই খাতা নিউজ প্রিন্ট কাগজগুলো আপনাদের নষ্ট হচ্ছে আমার ধারণা, কেউ প্র্যাকটিস করছেন না ঠিক মতন, হ্যাঁ, কাগজগুলো ব্যবহার করছেন না, আপনারা কাগজই ব্যবহার করতেছেন না, তাহলে আমার কিনে দিয়ে আপনাদের লাভ কী হইল? একজন আর্টিস্ট হওয়ার প্রধান শর্ত হচ্ছে কাগজগুলোকে আপনি যদি শেষ করতেন, যতগুলো দিচ্ছি এতগুলো শেষ করলে আপনি প্রচুর জ্ঞান অর্জন করতে পারতেন। জ্ঞান তো আর খুঁজে পাওয়া যায় না, জ্ঞানকে ধরে নিতে হয় নাকি? এই জন্য লাইন ওভাল প্র্যাকটিস করেন। আর মনে রাখবেন পার্সপেক্টিভের জন্য যেটা সামনে দেখতে পাচ্ছেন সেটা 1 নম্বর ধারণা করবেন, যেটা সামনের পরেরটা দেখতে পাচ্ছেন সেটা 2 নম্বর ধারণা করবেন, আর তারপরে লাস্টে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 3 নম্বর ধারণা করবেন। আবার যদি 4 নম্বর কোনো বিষয় থাকে সেটা 4 নম্বর ধারণা করবেন। এভাবে 1 2 3 4, তার মানে 1 নম্বর বড়, 2 নম্বর তার থেকে ছোট, 3 নম্বর তার থেকে ছোট, 4 নম্বর আরও ছোট। ওকে, একদম প্রতিটা জিনিসের ক্ষেত্রেই সেম যে জিনিসগুলো থাকবে প্রতিটির সাথে প্রতিটা আলাদা হবে, এটা মনে রাখবেন। কোনোটা সমান থাকবে না, থাকবে কোনোটা একটার সাথে আরেকটা মিলবে না। এই থিওরিগুলো যখনই অ্যাপ্লাই করবেন তখনই দেখবেন যে আপনাদের আর ড্রয়িংয়ে কোনো সমস্যা হচ্ছে না। এইভাবেই চেয়ার, এইভাবেই টেবিল, এইভাবেই আলমারি, এভাবে যত বক্স টাইপের চতুর্ভুজ ত্রিভুজ যতগুলো আছে সবগুলো শিখতে পারবেন। এটা হচ্ছে ড্রয়িংয়ে ছবি আঁকার প্রধান শর্ত। ওকে ম্যাম, তাহলে বাসায় আপনারা সবাই একটা করে কাজ